মোদি ট্রাম্প বৈঠক নিয়ে অধীর আগ্রহে বসেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের জন্য এই বৈঠক আশানুরূপ কোনো ফল দেয়নি। একজন ভারতীয় সাংবাদিক প্ল্যান করে ডোনাল্ড ট্রাম্পের কাছে উস্কানিমূলক একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প সেটাকে সূক্ষ্মভাবে জবাব দিয়েছেন, নরেন্দ্র মোদীর উপরে দায় চাপিয়েছেন। সাংবাদিকের প্রশ্ন ছিল যে বাংলাদেশের রেজিম পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের হাত রয়েছে, সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জুনিয়র সাহসের বৈঠকের কথা উল্লেখ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প সেটাকে সম্পূর্ণরূপে এড়িয়ে গেছেন। তিনি নরেন্দ্র মোদীর উপরে দায় চাপিয়েছেন বলা যায়। তিনি বলেছেন যে শত শত বছর ধরে ভারত এই বিষয়টা দেখে, নরেন্দ্র মোদীও দেখে, বিদায় এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলবে। ভারতের তথ্য সন্ত্রাস, সেই সাথে বাংলাদেশে দিল্লি স্টার খ্যাত ডেইলি স্টার ভুলভাবে এই বিষয়টাকে ট্রান্সলেট করে একটা ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর হাতে বাংলাদেশের দায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন। যদি এই বিষয়ে এখন মোটামুটি পরিষ্কার একটা ধারণা আমরা সবাই পেয়ে গেছি। এর বাইরে বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আর কোথাও তেমন উল্লেখযোগ্য কোনো মন্তব্য নেই। এই বৈঠক সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি একটা প্রেস ব্রিফ করেছেন, যেখানে জানিয়েছেন নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গে তার যে উদ্বেগের একটা বিষয় রয়েছে সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে জানিয়েছেন। বিশেষ করে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া তথাকথিত যে সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হচ্ছে, সেই বিষয়ে তারা যে যথেষ্ট উদ্বিগ্ন সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে জানানো হয়েছে। সেই সাথে বাংলাদেশের সাথে কাজ করার ইচ্ছাও তাদের রয়েছে। একটা স্থিতিশীল সম্পর্কের দিকে তারা যেতে চাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে, সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে জানিয়েছেন। কিন্তু এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো প্রতি উত্তর নেই, যেটা বোঝা যাচ্ছে জয়েন্ট স্টেটমেন্ট দেখে। জয়েন্ট স্টেটমেন্টে বাংলাদেশ প্রসঙ্গে কোনো আলোচনাই দেখা যায়নি। যাই হোক, আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে যেসে এসে কোনো ধরনের ঝামেলা পাতাতে যাবেন না, কিংবা নরেন্দ্র মোদীকে সেই তালুকদারিও দিয়ে দেননি যে নরেন্দ্র মোদী বাংলাদেশে ঝামেলা পাতাবে তার হয়ে, ডোনাল্ড ট্রাম্পের হয়ে। সেই ধরনের কোনো ইঙ্গিত এই বৈঠক থেকে দেখা যায়নি। কিংবা ইতিপূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কূটনীতি ছিল, পররাষ্ট্রনীতি ছিল বাংলাদেশ প্রসঙ্গে, যে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখার, সেই ধরনের কোনো ইঙ্গিতও দেখা যায়নি। তাহলে সেটা আরও ঢালাওভাবে ভারতীয় তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রচার করত। সুতরাং ডোনাল্ড ট্রাম্প ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের তেমন একটা মাথা ব্যথার জায়গা নেই। তবে বাইডেন প্রশাসনের কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে সহযোগিতা পেতেন বাইডেন প্রশাসন থাকাকালীন, ভারতের যে সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য বাইডেন প্রশাসন নিজে থেকে কাজ করেছেন, সেই ধরনের প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে বা ট্রাম্প প্রশাসনের থেকে থাকবে না। বিদায় নরেন্দ্র মোদী ব্যক্তি পর্যায়ে কিছু ঝামেলা এখনো বাঁধাতে চাইবেন, সেটা বড় আকার ধারণ করবে বলে মনে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একটা মাত্র মাথা ব্যথার জায়গা রয়েছে, যেটা হচ্ছে এই দুজন ব্যক্তি নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প তাদের বৈঠকে একটা জায়গায় এক হয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ, ইসলামী সন্ত্রাসবাদ। যদিও তারা পাকিস্তানকে ইন্ডিকেট করে সরাসরি পাকিস্তানের বিষয়ে উল্লেখ করে বলেছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প একজন ইসলামোফোবি লোক, বিধায় বাংলাদেশে যদি এই ইসলামী সন্ত্রাসবাদের উত্থান দেখানো যায়, তাহলে বাংলাদেশে নরেন্দ্র মোদী নগ্ন হস্তক্ষেপ করলে ডোনাল্ড ট্রাম্প সেক্ষেত্রে কোনো ধরনের বাধা প্রদান করবেন না। এক্ষেত্রে নরেন্দ্র মোদীর হাতে বিশেষ একটা সুযোগ রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে যথেষ্ট ভারতীয় বংশোদ্ভূত নাগরিকরা রয়েছেন। এই দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যেটাকে বলা হয়, সেই পোস্টে ইতিপূর্বে যে ডোনাল্ড লো ছিলেন, সেখানে একজন ভারতীয় বংশোদ্ভূত পল কুমার মনোনীত হয়েছেন। মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান হয়েছেন তুলসী গ্যাবট, যিনি 18টি গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত দুদিন পূর্বে তিনি মনোনীত হয়েছেন। তার সাথেও নরেন্দ্র মোদী বৈঠক করেছে, তাকে শুভেচ্ছা জানিয়েছে চূড়ান্ত মনোনীত হওয়ার জন্য। ইতিপূর্বে তিনি ডেমোক্র্যাট দলের রাজনীতি করেছেন, বর্তমানে তিনি রিপাবলিক দলের রাজনীতি করছেন, যার কারণে ডোনাল্ড ট্রাম্প এই তুলসী গ্যাবটকে নিয়ে যথেষ্ট বিব্রতকর পরিস্থিতিতে পড়ছিল তাকে মনোনীত করার কারণে। কিন্তু চূড়ান্ত মনোনয়নে তিনি জায়গা পেয়েছেন। তুলসী গ্যাবটকে যদি অনেকে ভারতীয় বংশোদ্ভূত দাবি করে, তিনি ভারতীয় বংশোদ্ভূত নয়, তিনি হোয়াইট আমেরিকান। কিন্তু নরেন্দ্র মোদীকে তিনি যথেষ্ট পছন্দ করেন, বিজেপির রাজনীতি তার পছন্দ এবং উগ্র হিন্দুত্ববাদী রাজনীতিও তার পছন্দ। 2021 সালে বাংলাদেশে দুর্গাপূজা কেন্দ্রিক যে বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছিল, সেটা নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছিল এই তুলসী গ্যাবট। সেই তুলসী গ্যাবট ডোনাল্ড ট্রাম্পের গোয়েন্দা বিভাগের প্রধান। এর বাইরে যে সমস্ত ভারতীয় বংশোদ্ভূতদের কথা বললাম, তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে অন্ততপক্ষে নরেন্দ্র মোদীর বাংলাদেশে হস্তক্ষেপের ক্ষেত্রে নিষ্ক্রিয় রাখতে ভূমিকা পালন করবে। এমত অবস্থায় আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি হতে পারে সারা দেশব্যাপী জঙ্গি হামলা। এই তৎপরতা ভারতের দিক থেকেও
থাকতে পারে। ভারত এটাকে প্রদর্শন করতে চাইবে যে বাংলাদেশে ইসলামী এক্সট্রিমিস্টদের উত্থান হয়েছে। শেখ হাসিনা পতনের পরে কিন্তু ভারতীয় গণমাধ্যম একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে যে বাংলাদেশে জঙ্গিদের উত্থান হয়েছে, বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে গিয়েছে। সেটাকে প্রমাণ করার জন্য ভারত এবং আওয়ামী লীগের পক্ষ থেকে এই তৎপরতা থাকবে। এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের সচেতন হতে হবে। আর যদি ভারত এবং আওয়ামী লীগ এই তৎপরতা নাও চালায়, তারপরেও কিন্তু ভারতের হাতে একটা বড় অস্ত্র রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবীর কাছে উপস্থাপন করার জন্য, যেটা হচ্ছে সোকল্ড তৌহিদি জনতা, যাদেরকে আমি বিস্ফোরক হিসেবে আখ্যায়িত করেছি। এই তৌহিদি জনতা একের পর এক মব সৃষ্টি করে বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর করছে। ন্যূনতম শতাধিক মাজারে হামলা ভাঙচুর চালিয়েছে এই তৌহিদি জনতার মব। বিভিন্ন জায়গায় অভিনেত্রীদের শোরুম উদ্বোধনে বাধা দিচ্ছে, অনুষ্ঠান করতে বাধা দিচ্ছে, মেয়েদের ফুটবল খেলার অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে। এবং আমি যখন এই ভিডিওতে কথা বলছি তার কিছুক্ষণ পূর্বে আমি দেখেছি ঢাকায় 14 দিনব্যাপী মহানগর নাট্যোৎসব হওয়ার কথা ছিল, যেটাকে এই তৌহিদি জনতার হুমকিতে, এই মবের হুমকিতে বন্ধ করে দেওয়া হয়েছে। রমনা থানার ওসি ফোন দিয়ে বন্ধ করে দিয়েছেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি বলেছেন একদল মব এসে হুমকি দিয়েছে বিধায় বন্ধ করতে হয়েছে। এই মবেরা ইসলামের দোহাই দিয়ে দিয়ে সারা দেশে যা কিছু করছেন, এটাকেই ইসলামী এক্সট্রিমিস্টদের উত্থান হিসেবে উপস্থাপন করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে। এই মবদেরকে নিবৃত্ত করা, দরকার হলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছেন। এই বিষয়টা যথেষ্ট বিতর্কিত হচ্ছে, এই নাম দেওয়াটাই বিতর্কিত হচ্ছে। কেননা মুক্তিযুদ্ধের মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বা ন্যায় বিচার। অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টাকে আবারও প্রতিষ্ঠিত করেছেন। সেই অন্তর্বর্তীকালীন সরকার যখন অপরাধীদেরকে ডেভিল হিসেবে আখ্যায়িত করে, শয়তান হিসেবে আখ্যায়িত করে, সেটা কিন্তু সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে। যাই হোক, আওয়ামী লীগের এই অপরাধীরা যদি ডেভিল হয়, তাহলে যারা মব সংগঠিত করছে তারাও ডেভিল। তারাও এই বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে এই মবকে সমূলে নিরূপণ করার জন্য কাজ করতে হবে। অনেকে মবের পক্ষে জনমত তৈরি করছে। তারা বলছে যে মব না থাকলে, তৌহিদি জনতা না থাকলে শেখ হাসিনার পতন হতো না। এই মবের কারণেই, তৌহিদি জনতার কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। মব শেখ হাসিনার পতন ঘটিয়েছে বিদায় যে সারা বাংলাদেশে যে কোনো কিছু তারা করে ফেলবে, এটা কিন্তু ন্যায্যতা নয়। সুতরাং তৌহিদি জনতা হাসিনার পতন ঘটিয়েছে বিদায় যে তৌহিদি জনতা যা ইচ্ছে তাই করবে, সেটা কোনোভাবেই হতে দেয়া যাবে না। এ বিষয়ে সরকারকে সচেতন থাকতে হবে। নয়তো বাংলাদেশ যে ইসলামী এক্সট্রিমিস্টদের রাষ্ট্র, সেটা উপস্থাপন করার জন্য ভারতকে আমরা এই মবের মাধ্যমে বড়সড় অস্ত্র তুলে দেব।